81 নম্বর পেয়ে 918তম হয়ে উত্তীর্ণ হয়েছি ময়মনসিংহ মেডিকেল কলেজে। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আচ্ছা, আমি একটু সময় নিচ্ছি, লাইভটা একটু আমি শেয়ার করে দিই। লাইভটা আমি একটু শেয়ার করতেছি, সবাই একটু জয়েন হন। আমরা উর্মির মুখে শুনবো উর্মির এই পথ চলা, উর্মির এই জার্নি সম্পর্কে আমরা জানবো এবং উর্মির এই পুরো জার্নিটা আমরা জানার চেষ্টা করব। উর্মি কিভাবে আসলে তার এই পথ চলাতে কিভাবে সে প্রিপারেশন নিছে, সব ব্যাপারেই আমরা জানবো। আমাদের কথা আশা করি স্পষ্ট আপনারা শুনতে পাচ্ছেন। আশা করি আপনারা আমাদের কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন। তো সবাই একটু কমেন্ট করবেন যে আমাদের কথা স্পষ্ট শোনা যাচ্ছে কিনা। এক মিনিট। হ্যাঁ, শোনা যাচ্ছে। উর্মি একটু জোরে বলিস। তো প্রথম কথা, উর্মি কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ ভালো, মানে ভালো, আসলে অনেক ভালো। আমার মনের আশা পূর্ণ করতে পেরে, আমার শিক্ষকদের ইচ্ছা পূরণ করতে পেরে আমি নিজে যা চেয়েছিলাম, আলহামদুলিল্লাহ আমি আল্লাহর কাছে অনেক বেশি শুকরিয়া আদায় করছি। অনেক ভালো লাগছে আমার। আচ্ছা উর্মি, তো এই যে এই মেডিকেলের চিন্তা, মেডিকেলে পড়বি, মেডিকেলে আসবি বা এমবিবিএস করতে চাস, এটার মানে চিন্তাটা কখন থেকে আসছে? আসলে আমার জীবনে প্রথমেই মানে আমার পারিবারিক ভাবেই আমার দাদু, আমার নানা নানু সবাই চেয়েছিল যে আমি মেডিকেলে আসি। মানে আমি যখন ছোট ছিলাম তখন আমার দাদু আমাকে ডাক্তার ডাক্তার বলে ডাকতো। তো এই জন্য সবারই অনেক ইচ্ছা ছিল। তো আস্তে আস্তে যখন পড়াশোনা করি, মোটামুটি আল্লাহর রহমতে কোথাও খারাপ হয়নি, আশানুরূপ ফলই নিয়ে এসেছিলাম। তো এই জন্য সবার অনেক ইচ্ছা ছিল যে আমি মেডিকেল কলেজে পড়বো। তো এরপর আমার নানার ক্যান্সার হয়, আমার নানা ক্যান্সারে মারা যায়। তখন আমি ভাবি যে হয়তো কিছু একটা করতে পারি, মানে মানুষের জন্য বা ক্যান্সারের জন্য কিছু একটা করতে পারি। ডাক্তার তো হবই যদি ইচ্ছা আল্লাহ পাক সহায় হন, কিন্তু আমি ক্যান্সার নিয়ে আসলে কিছু একটা করতে চাচ্ছিলাম। তো এই জন্য আর কি পথে আসা। আবার আমার আম্মুর অনেক বেশি ইচ্ছা ছিল, কিন্তু আমার ভাইয়ের মেডিকেলে হয়নি। এর জন্য আমার আম্মু একটু জোরে বলিস, কম শোনা যাচ্ছে তো, একটু জোরে বলিস। আমার আম্মুর অনেক বেশি ইচ্ছা ছিল আর কি মেডিকেলে আমার ভাই আর আমাকে পড়ানোর, কিন্তু আমার ভাইয়ের মেডিকেলে হয়নি। তো এই জন্য আমি আরো বেশি নিজের প্রতি মানে এরকম একটা দায়িত্ববোধ ছিল যে হ্যাঁ আমাকে হতেই হবে, যে করে হোক আমাকে হতেই হবে। আমার ভাইয়ের হয়নি কিন্তু আমাকে হতেই হবে। তো এই জন্য এরকম নিজের ভিতরে অনেক বেশি উদ্দীপনা থেকে আমি আর কি চেষ্টা করেছি। আল্লাহ তাআলা আমাকে অনেক নিরাশ করেননি, যা চেয়েছি তার চেয়ে অনেক বেশি দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো এই ইন্টারমিডিয়েট শুরু থেকে তুই আসলে প্রিপারেশনটা, মানে যেহেতু তোর মেডিকেলের জার্নিটা তো আসলে 3 মাসের না, মেডিকেলের জার্নিটা তোর হচ্ছে ইন্টারমিডিয়েট একদম শুরু থেকেই এই অনুযায়ী পরিকল্পনা করছিস যে কিভাবে মেডিকেলে আসা যায়। তো ইন্টারমিডিয়েট শুরু থেকে তোর এই পথ চলা, পুরো পথ চলাটা কেমন ছিল, কিভাবে শুরু করলি, গাইডলাইন এভরিথিং একটু আমাদেরকে যদি বলতি। আসলে আমি ছোটবেলা থেকে মানে মোটামুটি ক্লাস 6 থেকে মানে হঠাৎ করে ক্লাস 6 কি হয়, আমি ম্যাথে হঠাৎ করে অনেক ভালো করতে থাকি, আমার ম্যাথ অনেক ভালো লাগতে থাকে। তো সবাই জানতো যে আমি ইঞ্জিনিয়ারিং কিছু করব, তো ম্যাথের জন্য কিছু করব। তো এই জন্য আমার বায়োলজির প্রতি মনোযোগীটাও কমে যায়। আমি বায়োলজি তখন ভালোভাবে মুখস্থ করতে পারতাম না, বা আমার ভালোভাবে মুখস্থ হতো না, মুখস্থের প্রতি আমার একটা ভালো রকম অনীহা ছিল। তো ক্লাস 9-10 এসেও বায়োলজিতে বেশি একটা ভালো মার্ক উঠে নাই, যেখানে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে আমি অনেক ভালো করছিলাম, কিন্তু বায়োলজিতে খুব ভালো, অতটা ভালো হয়নি। তো তখন ভাবলাম যে তাহলে মেডিকেলে কিভাবে অ্যাপ্রোচ করি। তখন ভাবলাম যে না থাক, সমস্যা নেই, আল্লাহ যদি সহায় হন সবই সম্ভব হবে। তো ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে উঠলাম না, তখন আমি বলি ক্লাস 10-এ থাকতে কি হয়েছে, আমি একটা কোচিং এ ছিলাম, তখন ভাই আপনি ক্লাস নিয়েছিলেন। তো তখন বায়োলজি বললাম যে এইভাবে বায়োলজি পড়া যায়। ও আচ্ছা জোস। তো পরে বললাম যে আচ্ছা ঠিক আছে, তো ভাইয়ের কাছে তো পড়তে হবে। তো ভাবলাম তাহলে ইন্টারমিডিয়েট উঠে ইনশাল্লাহ ভাইয়ের কাছে পড়বো, তাহলে আমার সব সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ, মানে চেষ্টা করবো। তো তখন আপনার কাছে পড়লাম, মানে সাত ভাইয়ের কাছে পড়লাম। তখন ভাইয়ের কাছে পড়ার পর আমি বুঝতে পারলাম আসলে বায়োলজি কিভাবে পড়তে হয়। মানে আমার আগে কেউ বোঝাই নাই যে বায়োলজি কিভাবে পড়তে হয়, আসলে কিভাবে বুঝতে হয় জিনিসটা। কিন্তু বায়োলজি ও ভাইয়ের কাছে পড়ার পর আমার বায়োলজি ভীতি অনেক অনেক বেশি দূর হয়ে গেছে। মানে আমি লজিক টু লজিক, পাই টু পাই, মানে পুরো একটা একটা মালার মতো বুঝতে পারলাম যে এটার সাথে এটা, এটার সাথে এটা দিলে এইভাবে সহজে আমি মনে রাখতে পারবো। সহজ মনে কি আমার মাথায় লজিক হিসেবে থাকবে, এমনিই মনে থাকবে, সমস্যা নেই, বুঝলেই মনে থাকবে।
তো এভাবে থাকতে থাকতে তখন বায়োলজির প্রতি একটা ভালোবাসার সৃষ্টি হলো যে না তাহলে তো আমি বায়োলজি ভালোই পারি, খারাপ তো না, আমি এভাবে যদি বোঝার চেষ্টা করি। মানে মূলত আমি ভাইয়ের কাছ থেকে বায়োলজি পড়া শিখছি। আমার 6 থেকে 10 পর্যন্ত আমি বায়োলজি কিছুই পড়ি না, আমার ভালোই লাগতো না। কিন্তু ইন্টারমিডিয়েট ওঠার পরে আমি ভাইয়ের কাছে বায়োলজি পড়া শিখছি মূলত, যে আসলে বায়োলজি পড়তে হয় কিভাবে, আর কিভাবে মানে এইভাবে পড়লেই মনে থাকবে। তুমি যদি শুধু অন্যের মতো মুখস্থ করো তোমার বায়োলজি মনে থাকবে না, খুবই কম মনে থাকে যে যাদের অনেক ভালো মেমোরি শার্প। কিন্তু আমার ক্ষেত্রে বিষয়টা অন্য, লজিক বেশি কাজ করতো আমার ক্ষেত্রে। তো এর জন্য আমি বেশি বায়োলজি এইভাবে পড়ার চেষ্টা করছি, ভাইয়া যেভাবে পড়িয়েছেন। তো আর কেমিস্ট্রির ক্ষেত্রে কেমিস্ট্রি তো দেখলাম যে হিউজ লাগতেছিল, তখন ভাইয়া আমাদের জন্য কেমিস্ট্রি আরো সহজ করে দিয়েছিল। যদিও কেমিস্ট্রিতে একটু কম পাইতাম বা ভালো হইতো না কেমিস্ট্রি, কিন্তু আমি হাল ছেড়ে দিইনি। আমি আমার মতো চেষ্টা করছি, আমি কারোর কথাই শুনিনি। আমি শুধু শুনছি যে আমার টিচাররা কি বলে, আমার টিচাররা আমার প্রতি কি এক্সপেকটেশন রাখতেছে, আর আমার টিচাররা আমার পরিশ্রমের প্রতি হতাশ কিনা। কারণ আমার পরিশ্রমের হতাশ ছিল না, তাহলে আমি কেন হতাশ হবো? তাই আমি আমার মতো করে আমি আমার চেষ্টা চালিয়ে গেছি, যতটুকু পারি যতটুকু সম্ভব চেষ্টা চালিয়ে গেছি, আর আল্লাহ তাআলা আমাকে নিরাশ করেন নাই। তো পুরোপুরি যে মেডিকেল জার্নিটুকু ছিল ভাইয়ার মানে অনেক বেশি অবদান ছিল, যে আমাকে সবকিছু সহজ করে দেওয়ার জন্য, গোছায় দেওয়ার জন্য। আমরা যখন ফার্স্ট ইয়ারে অনেক আগে আমাদের সিলেবাস কমপ্লিট হয়ে যায়, শর্ট সিলেবাস। এরপর আমাদের ফুল সিলেবাস শুরু করে ভাইয়া। মানে সেকেন্ড ইয়ারে মোটামুটি ভালো রকম আমাদের বায়োলজির প্রতি ভালো দক্ষতা আছে। যখন আমাদের ফুল সিলেবাস শুরু করে ভাইয়া, তখন আমাদের বলে যে আসলে মেডিকেলের জন্য তোমাকে পড়তে হবে কিভাবে, এভাবে পড়তে হবে, এই কোশ্চেন গুলো বেশি বেশি সলভ করতে হবে, বা হচ্ছে হলো এই 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 জায়গাটুকুতে বেশি ইম্পর্টেন্স দিতে হবে তোমাকে, বা এই জায়গাটুকুতে কম ইম্পর্টেন্স দিতে হবে। তো এগুলো আমার জন্য পথ চলা অনেক বেশি সহজ করছিল। মানে আমি এভাবে চললে তো আমি নিজেই বুঝতে পারতাম যে আসলে কি পড়তে হবে আমার। কেউ যদি কাউকে শিখায় দেয় যে তোমার এইভাবে চলতে হবে, তাহলে তো আর তার কোনো সমস্যা নেই, ওইটাই তো মেইন গাইডলাইন। তো এভাবে আর কি চলার চেষ্টা করছি। তো আলহামদুলিল্লাহ ভালো ছিল, যতটুকু আল্লাহ তাআলা দিয়েছেন অনেক বেশি আর কি। আচ্ছা, তো তোর এই পরীক্ষা দেওয়ার পরে তোর মানে জুনিয়রদের উদ্দেশ্যে যারা 25 সালে বা 26 সালে পরীক্ষা দিবে, তোর সাজেশন কি? 25 সাল তো টেস্ট পরীক্ষা দিচ্ছে, আর 26 সালে এখনো হচ্ছে ফার্স্ট ইয়ার, ওরা কেবল ষান্মাসিক পরীক্ষা দিচ্ছে। তো ওদের উদ্দেশ্যে তোর যদি কোনো কিছু বলার থাকে, যে যারা টেস্ট পরীক্ষার পরে, এবং ইংরেজি সাধারণ জ্ঞান একটা বড় রোল প্লে করছে এবার যেহেতু সাবজেক্টিভ প্রশ্নটা অনেক সহজ ছিল, কিন্তু ইংরেজি সাধারণ জ্ঞানটা আসলে কঠিন হয়ে গেছিল, এবং অনেকে এই জায়গাগুলোতে ঝামেলা হয়েছে, এই জন্যই হয়তো অনেকে একটু পিছায় গেছে। এই ব্যাপারে তোর কোনো সাজেশন আছে? কিন্তু আমার 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 পার্সোনালি মনে হয় এরকম যে ইংলিশটাতে তুমি দক্ষতা দাও, দক্ষতা তুমি রাখো ইংলিশটাতে। কারণ ইংলিশটা নিয়মের মধ্যে আসবে, তুমি সেটা যদি তোমার কমন পড়ুক বা না পড়ুক সমস্যা নেই, একটা দুইটা সিনোনিম আসলো বা একটা সিনোনিম আসলো, কিন্তু তোমার নিয়মের মধ্যে বেশিরভাগ জিনিস আসবে। সুতরাং তুমি তোমার নিয়মটাতে শার্প রাখো, মানে ইংলিশটা শার্প রাখো। আর জিকে যেটা আমি বলবো যে যদি কেউ নিতে পারো, এখন হঠাৎ করে একটা জিনিস দেখলা যে আচ্ছা ঠিক আছে এরকম হয়, আচ্ছা ঠিক আছে মনে রাখলাম, সমস্যা নেই। এভাবে ফ্রিকুয়েন্টলি কোনো জিনিসপত্র দেখে মনে রাখতে পারো। আর হচ্ছে হলো আর যে শর্ট সিলেবাস যেটা, আর যেটা মানে ফুল সিলেবাস যদি তুমি কভার আপ করতে পারো, শর্ট সিলেবাস যেটা সাবজেক্টিভ জিনিসে কোনো কম্প্রোমাইজ করো না প্লিজ। বিশেষ করে অনুশীলনের প্রশ্ন তো নেবার, আর হচ্ছে হলো ইয়েটাও রিভিশন কোশ্চেন গুলো। বিশেষ করে এখন তো দেখা যাচ্ছে যে আলিম স্যারের বই থেকে, বিশেষ করে আলিম স্যারের অনুশীলনীটা তারা খুবই ফলো করতেছে। আমরা আগের বার দেখছিলাম আজিবুর স্যার, কিন্তু এখন আমরা প্যাটার্ন চেঞ্জ করে কি আলিম স্যার বেশি ফলো করতেছে। তো আমি মনে করি যে সব বইয়ের অনুশীলনীগুলো তুমি যদি শেষ করতে পারো, আর মেইন বইটা যদি তুমি হাসান নয় আলিম স্যার যে কোনো একটা ফোকাস রাখো, আমার মনে হয় দ্যাটস ইনাফ ফর ইউ, আমার এটা মনে হয় আর কি। আর কেমিস্ট্রির ক্ষেত্রে সেম। আর ফিজিক্সের ক্ষেত্রে আমি বলবো যে ফিজিক্সের অনুশীলনী এখন আমরা বুঝতে পারি না আসলে অনুশীলনী তারা ইসাক ফলো করছেন নাকি তপন ফলো করছেন, কারণ প্রশ্নগুলো তপনেও ছিল, প্রশ্নগুলো ইসাকেও ছিল। আমি ইসাক পড়ছি, ইসাক স্যারের বই পড়ছি আর কি। তো এর কারণে হচ্ছে হলো আমি আমার মতো অ্যান্সার করছি। তো অনেকে তপন স্যারের বই থেকে অ্যান্সার দিছে। তো এই ক্ষেত্রে আমি বলবো যে তুমি ইসাক স্যার আর তপন স্যার দুটার অনুশীলনী ভালোভাবে ক্লিয়ার করো। ইসাক স্যার যেহেতু অনেক বেশি তথ্য দেওয়া হেভি, তো আমি মনে করবো যে মেইন ইম্পর্টেন্স তো তোমার এইচএসসি যেটা, সেটা তুমি জানি তোমার একটু ঘাটতি না থাকে তোমার এইচএসসি তে, একটা ইঞ্চও ঘাটতি না থাকে তোমার এইচএসসি তে। কারণ প্রচন্ড বার্ডেন, বিশেষ করে প্রচন্ড বার্ডেন যখন তুমি এই অ্যাডমিশন লাইফে যাবা,
যদি কোনো একটা টপিক তোমার যদি কম বোঝা থাকে বা তুমি কম বুঝো। আচ্ছা উর্মি, কতক্ষণ পড়তি দিনের, কত ঘন্টা পড়তি বা কতক্ষণ পড়তি, কি পরিমাণ টাইম পড়ার বিষয়? এরকম আসলে হয় না ভাই, কারণ আমি এরকম করে করতাম যে আমার একটা প্ল্যান থাকতো যে এই কত দিনের মধ্যে বা এই 1-2 দিনের মধ্যে আমি আমার এইটুকু সলভ করবো বা এইটুকু শেষ করবো, আমি আমার এই অ্যামাউন্ট পড়াটুকু শেষ করবো। তো আমার একটা এরকমও থাকতো যে প্রোডাক্টিভ টাইম থাকতো আমার একটা, যেমন অনেকে রাতে পড়তে পছন্দ হয়, অনেকে দিনে পড়লে বেশি মুখস্থ হয়। তো আমার ক্ষেত্রে হয়তো কি আমি রাতে বেশি পড়তে পারতাম না, আমি রাত জাগতাম, আমার শরীর আরো খারাপ করতো, তো পড়া মনেও থাকতো না আমার বিষয়টা। কিন্তু দিনে যদি আমি পড়তাম আমার অনেক পড়া মনে থাকতো, আমার শরীরও খারাপ করতো না, আমি রাতটাতে ভালোভাবে ঘুমাইতে পারতাম বা নামাজের ক্ষেত্রে বা অন্য কিছুর ক্ষেত্রে মোটামুটি টাইম দিতে পারতাম। তো আমার মনে হয় তুমি তোমার প্রোডাক্টিভ টাইমটা বের করো, যে টাইমে তুমি ভালোভাবে পড়াশোনা করতে পারো। আর তুমি তোমার এইভাবে দরকার নেই প্রতিদিন তোমাকে 16 ঘন্টায় পড়তে হবে, তুমি তোমাকে 18-20 ঘন্টায় পড়তে হবে না, দ্যাটস নট লাইক দ্যাট। তুমি একদিন ধরো 20 ঘন্টা পড়লে একটা না, পরের দিন তুমি পড়তেই পারলাম না 2 ঘন্টায়, তাহলে কি কোনো লাভ হলো না। তুমি সর্বোচ্চটুকু তোমার দেওয়ার চেষ্টা করবে, আর তুমি একটা টার্গেট রাখবা যে এতটুকু পরিমাণ শেষ করবো। তোমার ওইটার ক্ষেত্রে 70% শেষ হলে আলহামদুলিল্লাহ, 70 বা 60 যদি তুমি 80-90% শেষ করতে পারো তাহলে তো আরো ভালো। তো আমার এরকমই মনে হয় যদি 70% প্রতিদিন রেগুলারিটি মেনটেন করতে পারো, এটা ক্যারি করতে পারো, তাহলে আর তোমার কিছু লাগবে না, আমার মনে হয় এরকম আমার পার্সোনাল চয়েস। আচ্ছা ঠিক আছে, তো আসলে আমাদের ক্যামেরা ধরে আছে আমাদের আন্টি, অনেকক্ষণ ধরে ক্যামেরা ধরে আছে। এই আমি একটু বলে দিই আন্টিকে এদিকে আনবো, পাঠাবো। তার আগে বলি যে আসলে উর্মি প্রায় 2 বছর আমার কাছে ইন্টারমিডিয়েট এসএসসি ওরা পরীক্ষা দিয়েই তো ওরা ব্যাচ শুরু করে। তো বায়োলজি, কেমিস্ট্রি আলটিমেটলি সিলেবাস শেষ করা, তারপরে প্রি মেডিকেল, দেন অ্যাডমিশন ব্যাচ। তো আন্টি হচ্ছে উর্মিকে পুরোটা সময় উর্মিকে নিয়ে যাওয়া নিয়ে আসা। আমি এমন কোনো দিন পাইনি যে আসলে উর্মি কখনো একা গেছে কিনা আমি দেখি নাই। ওই রিক্সায় 2জন মানুষ আসতেন, সেটা হচ্ছে উর্মি এবং উর্মির আম্মু, এবং যাওয়ার সময় একই সাথে উর্মিকে নিয়ে যাইতেন। তো আজকে উর্মি চান্স পাইছে, আমি মনে করি উর্মি চান্স পাইলে আন্টি চান্স পাইছে। আসলে আসলে আমার তাই মনে হয়। তো আসলে আমরা আন্টির মুখে একটু শুনতে চাই। আন্টি একটু আপনি যান, ক্যামেরার সামনে যান, আন্টি একটু যান, একটু যান সামনে যান, এখানে বসেন আন্টি, ওখানে যাই বসেন। হ্যাঁ হ্যাঁ বসেন বসেন। হ্যাঁ আন্টি, আপনার মুখেই শুনি আপনার মেয়ে মাশাআল্লাহ দেশের সেরা একটা মেডিকেল কলেজে চান্স পাইছে, ময়মনসিংহ মেডিকেলে চান্স পাইছে। তো আমি জানতে চাচ্ছি যে আপনার কেমন লাগতেছে আন্টি? হ্যাঁ, আমার অনেক ভালো লাগতেছে স্যার। আল্লাহ তাআলা আমার মেয়েরে মানে আমার একটা সহযোগিতা করছে, এবং কি আপনাদের আল্লাহ তাআলা আগে সর্বপ্রথমই, তারপরে আপনারা আর কি ওদের সাপোর্ট করছেন যতটুকু। আমি মনে করি যে আল্লাহ তাআলা অনেক একটা খুশি সংবাদ আমাদের সবাইকে দিছে, আমরা সবাই খুশি। তাদের প্রতি তো অবশ্যই কৃতজ্ঞ আমাদের থাকবে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে আন্টি। তো মায়েদের প্রতি আপনার কোনো, বাচ্চারা যারা এই যে নতুন জেনারেশনের বাচ্চা এবং তাদের গার্ডিয়ান যারা, তাদের প্রতি আপনার কোনো বলার কিছু আছে কিনা যে আপনি? অবশ্যই আমি মানে এটাই বলতে চাই, প্রত্যেকটা মা যেন প্রত্যেকটা সন্তানকে এমন ভাবে মানে অন্তত ইন্টার মানে যেন শেষ হয় এ পর্যন্ত 1 থেকে মানে ধরে রাখা উচিত। মানে ধরে রাখলে আমি মনে করি প্রত্যেকটা ছেলে হোক মেয়ে হোক তারা অবশ্যই ভালো করবে। আর যারা আসলে বাচ্চাদের একটু অবহেলা করে মানে বাচ্চাদের একাকি ছাড়ে, মানে ছাড়া যায় কিছু বাচ্চা আছে ওদের, কিন্তু সবাইকে না। হ্যাঁ, মারা যদি একটু সাথে থাকে এবং কি তাদের সহযোগিতা করে প্রত্যেকটা কাজে, তাহলে আমার মনে হয় প্রত্যেকটা বাচ্চা অনেক ভালো করবে। এটাই আন্টি, আপনাকে ধন্যবাদ। তো যারা লাইভটা দেখতেছেন সবাইকে বলি, আসলে আমরা কাকে নিয়ে আসি, আমরা উর্মি আক্তারকে নিয়ে আসি, যে এবছর মেডিকেল ভর্তি পরীক্ষায় ময়মনসিংহ মেডিকেল কলেজে চান্স পেয়েছে, বিন্দুবাসিনী স্কুল, গার্লস স্কুল এবং কুমুদিনী কলেজের প্রাক্তন শিক্ষার্থী। উর্মি, শেষ করে দিব লাইভ, তার আগে তোমার মুখে জানতে চাই যে তুমি ভবিষ্যতে ডাক্তার হিসেবে কোন কোন বিষয়ে ডাক্তার হতে চাও তুমি, বা তোমার কোনো এই ধরনের কোনো পরিকল্পনা আছে বা এই ধরনের কোনো চিন্তা ভাবনা? সার্জন হতে ছিলাম, তো মানে ছোটবেলা থেকে ইচ্ছে ছিল পেডিট্রিশিয়ান হওয়ার, ছোট শিশুদের ডাক্তার হওয়ার। কিন্তু যে আমার নানার ক্যান্সারটা হলো, তারপর থেকে আমি ভাবলাম যে ক্যান্সার নিয়ে কিছু একটা করা যায় কিনা, বা এরকম রিসার্চ বা ওই ক্ষেত্রে ডাক্তার কিছু একটা হওয়া যায় কিনা। আচ্ছা আচ্ছা, মানে তুমি ক্যান্সার বিশেষজ্ঞ এই লাইনে যেতে যাচ্ছ, অনকোলজি বা অনকোলজিস্টের দিকে যেতে যাচ্ছ। আচ্ছা উর্মি, তোমাকে অসংখ্য ধন্যবাদ, আমাদের একজন মেধাবী শিক্ষার্থী। সবচেয়ে বড় কথা, আমি এজ এ টিচার বলবো, উর্মি হচ্ছে পরিশ্রমী, মানে যাকে আগুনে ঝাঁপ দিতে বললে সে আগুনে ঝাঁপ দিতে রাজি।
তাকে পড়তে পড়তে যদি বলে পড়তে পড়তে অজ্ঞান হওয়া পর্যন্ত পড়, তুই পড়বে সে। ওর মতো পরিশ্রমী, ওর মতো ডেডিকেটেড স্টুডেন্ট খুবই মানে আসলে এটা রেয়ার। এবং ও সবসময় এটাই বলতো যে ভাই আপনি বলেন আমি পড়বো, সমস্যা নাই, বলেন আমরা করব, যতক্ষণ পড়তে বলেন ততক্ষণ পড়বো। তো সবাই উর্মির জন্য দোয়া করবেন, উর্মি যেন বড় হয়ে অনেক বড় একজন ডাক্তার হতে পারে, চিকিৎসক হতে পারে। ও বাইরে যাওয়ার খুব ইচ্ছা, ও রিসার্চে কাজ করার ইচ্ছা। সবাই দোয়া করবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আবার পরবর্তীতে। এবং অবশ্যই সবাই বলতেছে যে খালি মেয়েরাই কি ডাক্তার হয়েছে কিনা, আমরা ছেলেদেরকে নিয়েও লাইভ করবো, আমার ছেলে স্টুডেন্টরাও চান্স পাইছে, ঠিক আছে? সবাই একটু স্টে টিউন। আজকে ইনশাল্লাহ আমরা একজন ছেলে ডাক্তারকে নিয়ে, আমাদের হবু ডাক্তারকে নিয়ে আমরা একটা লাইভ করবো, ঠিক আছে? যারা লাইভটা দেখলেন, এতক্ষণ পাশে ছিলেন, ধন্যবাদ। পরবর্তীতে লাইভটা আবারও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।